এইচএসসি আইসিটির প্রথম অধ্যায়টা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে, তাই না? তো আজকের এই আলোচনায় আমরা চ্যাপ্টার 1-এর সবচেয়ে জরুরি কনসেপ্টগুলো নিয়ে কথা বলবো। চলুন একদম সহজ করে পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক। একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন? এই যে আমরা এখন হাজার হাজার মাইল দূরে থেকেও একে অপরের সাথে এক মুহূর্তের মধ্যে কথা বলছি, কানেক্টেড থাকছি, এটা কিভাবে সম্ভব হচ্ছে? এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা শুরু। আর ওই প্রশ্নের উত্তরটাই লুকিয়ে আছে আমাদের প্রথম টপিকে, আর সেটা হলো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। তো চলুন দেখি এই জিনিসটা আসলে কি। গ্লোবাল ভিলেজ এই আইডিয়াটা কিন্তু আজকের না, এটা অনেক পুরানো, মানে ধরুন ১৯৬০-এর দশকের মার্শাল ম্যাকলুহান নামে একজন দার্শনিক প্রথম এই কথাটা বলেন। তিনি তখনই একটা প্রেডিকশন করেছিলেন যে টেকনোলজি একদিন পুরো পৃথিবীকে এমনভাবে কানেক্ট করবে যে আমরা সবাই যেন একটা ছোট্ট গ্রামের বাসিন্দা হয়ে যাব। তার মানে আসল খেলাটা কিসের? কানেক্টিভিটির, মানে সংযোগ। ইন্টারনেট না থাকলে এই গ্লোবাল ভিলেজের আইডিয়াটা কিন্তু শুধু বইয়ের পাতাতেই থেকেছে। তো এই ইন্টারনেটই হচ্ছে সেই সুতো যা পুরো পৃথিবীকে একটা নেটওয়ার্কে গেঁথে ফেলেছে। এজন্যই তো এটাকে গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড বলা হয়। আচ্ছা, টেকনোলজি কি শুধু আমাদের কানেক্ট করছে? না, একদমই না। এটা আমাদের বাস্তবতার যে ধারণা সেটাকেও কিন্তু একেবারে ওলটপালট করে দিচ্ছে। কিভাবে? চলুন সেটাই দেখি। ভার্চুয়াল রিয়ালিটি বা আমরা যাকে সংক্ষেপে বলি VR, এটা হলো কম্পিউটার দিয়ে বানানো একটা 3D দুনিয়া, মানে একটা নকল জগৎ। যখন কেউ একটা VR হেডসেট বা স্পেশাল গ্লাভস পরে তখন মনে হয় সে যেন সত্যি ওই জায়গাটায় চলে গেছে। আর এর আসল মজাটা হলো এটা দিয়ে এমন সব এক্সপিরিয়েন্স নেওয়া যায় যা হয়তো বাস্তবে পসিবল না, কিংবা অনেক বেশি রিস্কি। আর এ কারণেই ভিআর কিন্তু এখন শুধু গেম খেলার জিনিস না। ভাবুন একবার, পাইলটরা কোনো ঝুঁকি ছাড়াই প্লেন চালানোর ট্রেনিং নিচ্ছে, ডাক্তাররা জটিল সার্জারির প্র্যাকটিস করছে, এমনকি বড় বড় শহরের প্ল্যানিংও হচ্ছে ভিআর ব্যবহার করে। এর পসিবিলিটি কিন্তু আসলেই অসাধারণ। আচ্ছা, এই যে আমাদের গ্লোবাল ভিলেজ, এর তো কিছু বুদ্ধিমান বাসিন্দা আর কর্মীও দরকার, তাই না? তো চলুন এবার তাদের সাথে পরিচিত হওয়া যাক। আমি বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI আর রোবোটিক্সের কথা। রোবোটেক্স নামটা শুনলেই আমাদের মাথায় রোবটের ছবি ভেসে ওঠে। সোজা কথায় টেকনোলজির যে ব্রাঞ্চটা রোবট ডিজাইন করা, তৈরি করা আর সেটাকে চালানো নিয়ে কাজ করে, সেটাই হলো রোবোটেক্স। কিন্তু একটা রোবট তো শুধু একটা মেশিন, তাই না? এটাকে স্মার্ট বানায় কে? এইখানেই আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI। এআইকে বলতে পারেন রোবটের ব্রেন বা মস্তিষ্ক। এই ব্রেনটাই রোবটকে ডেটা থেকে শিখতে, চারপাশটা বুঝতে আর মানুষের মতো করে ডিসিশন নিতে হেল্প করে। মজার ব্যাপার কি জানেন? আমরা কিন্তু প্রায় প্রতিদিনই এআই ব্যবহার করছি, হয়তো খেয়ালও করি না। যেমন ইমেইলে যে অপ্রয়োজনীয় মেইলগুলো স্প্যাম ফোল্ডারে চলে যায়, কিংবা গুগল ট্রান্সলেটর, অথবা ধরুন ফোনের ফেস আনলক, এই সব কিছুর পেছনেই কিন্তু কাজ করছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এতক্ষণ তো আমরা কম্পিউটার আর মেশিন নিয়ে কথা বললাম, কিন্তু কি হবে যখন টেকনোলজি আর বায়োলজি, মানে জীববিজ্ঞান একসাথে মিশে যাবে? চলুন দেখি এই দুটো মিলে আমাদের জন্য কি কি নতুন দরজা খুলে দিচ্ছে। ক্রায়োসার্জারির কথাই ধরুন, এটা একটা সুপার অ্যাডভান্সড মেডিকেল ট্রিটমেন্ট। এখানে কি করা হয়? একদম বরফ শীতল টেম্পারেচার ব্যবহার করে শরীরের খারাপ বা রোগাক্রান্ত কোষগুলোকে নষ্ট করে ফেলা হয়। আর কাজটা এতটাই নিখুঁতভাবে করা হয় যে আশেপাশের ভালো কোষগুলোর কোনো ক্ষতিই হয় না। এবার আসি বায়োমেট্রিক্সে। এটাকে বলতে পারেন আমাদের সবার নিজস্ব একটা ডিজিটাল কি বা চাবি। এই যেমন আমরা আঙুলের ছাপ দিয়ে ফোন আনলক করি বা অফিসে ঢুকি, আমাদের মুখ, চোখের রেটিনা, গলার স্বর, এই সব কিছুই হলো আমাদের বায়োমেট্রিক পরিচয়। আর এই টেকনোলজিটাই হলো বায়োমেট্রিক্স। বায়োইনফরমেটিক্স জিনিসটা আবার একটু অন্যরকম। এটাকে বলা যায় বায়োলজির ডেটা সায়েন্স, মানে কম্পিউটার আর সফটওয়্যার ব্যবহার করে আমাদের জিন বা ডিএনএর মতো অমচম জটিল আর বিশাল বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করা হয়। আর এর কারণেই কিন্তু জেনেটিক রিসার্চ আর নতুন নতুন ওষুধ আবিষ্কারের মতো কাজে একটা বিপ্লব ঘটে গেছে। এই দুটো নাম, বায়োমেট্রিক্স আর বায়োইনফরম্যাটিক্স, শুনতে প্রায় একই রকম লাগে বলে অনেকেই গুলিয়ে ফেলে। তো সহজ করে মনে রাখার উপায়টা হলো, বায়োমেট্রিক্স ব্যবহার হয় মানুষকে চেনার জন্য, তার পরিচয় শনাক্ত করার জন্য। আর বায়োইনফরম্যাটিক্স ব্যবহার হয় বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস বা বিশ্লেষণ করার জন্য। একটা হলো সিকিউরিটির জন্য আর একটা হলো রিসার্চের জন্য। একদম পরিষ্কার, তাই না? তো এত সব পাওয়ারফুল টেকনোলজি তো আমাদের হাতে চলে আসলো, কিন্তু এর সাথে একটা বড় দায়িত্বও তো আসে, তাই না? এই ডিজিটাল দুনিয়াতে আমাদের ব্যবহারটা কেমন হওয়া উচিত? চলুন এবার সেই নিয়মকানুনের কথা জেনে নিই। দেখুন, আমরা যেমন পাড়ায় বা সমাজে থাকার জন্য কিছু নিয়মকানুন মেনে চলি,
ঠিক তেমনি এই গ্লোবাল ভিলেজে চলার জন্য কিছু নিয়ম আছে, কিছু নৈতিকতা মেনে চলতে হয়, আর এই ব্যাপারগুলোকেই একসাথে বলা হয় আইসিটি এথিক্স বা তথ্যপ্রযুক্তি ব্যবহারের নৈতিকতা। আর এই নৈতিকতার ধারণা থেকেই সেই ১৯৯২ সালে কম্পিউটার এথিক্স ইনস্টিটিউট ১০টা মূল নিয়মের কথা বলেছিল, যেগুলোকে বলা হয় কম্পিউটারের 10টি নির্দেশনা বা 10 কমান্ডমেন্টস। এই 10টা নিয়মের মধ্যে সবচেয়ে জরুরি কয়েকটা হলো কম্পিউটার ব্যবহার করে কারো ক্ষতি না করা, অন্যের কম্পিউটারের কাজে নাক না গলানো, আর সবচেয়ে বড় কথা অন্যের ফাইলে উকিঝুঁকি না মারা বা কোনো কিছু চুরি না করা, মানে হ্যাকিং আর প্রাইভেসি নষ্ট করার মতো কাজগুলো থেকে দূরে থাকা। এই সাধারণ নিয়মগুলি কিন্তু একজন ভালো ডিজিটাল নাগরিক হওয়ার মূল ভিত্তি। তাহলে দেখুন, গ্লোবাল ভিলেজ থেকে শুরু করে ভার্চুয়াল রিয়ালিটি, এআই থেকে শুরু করে বায়ো ইনফরম্যাটিক্স, আমরা কিন্তু টেকনোলজির একটা অবিশ্বাস্য যুগ পার করছি। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই সবগুলো প্রযুক্তি মিলিয়ে আমাদের ভবিষ্যৎটাকে ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে, আমাদের সমাজকে কিভাবে বদলে দিচ্ছে? এটা নিয়ে কিন্তু ভাবার অনেক কিছু আছে, তাই না?